হে এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে ক্লাসে আমি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা ইম্পর্টেন্ট এই কারণ আজকের ক্লাসে আমরা মাত্র একটা নিয়ম শিখে দেখো, মাত্র একটা নিয়মে তৈরি করুন হাজার হাজার বাক্য, অর্থাৎ মাত্র একটা নিয়ম শিখে আজকের ক্লাসের পর থেকে কিন্তু আপনি হাজার হাজার বাক্য, ইংরেজি বাক্য তৈরি করা শিখে যাবেন। তো যদি আপনি ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করতে চান, এক্ষেত্রে আপনাকে সবচেয়ে প্রথমে আপনার মাথায় রাখতে হবে সাবজেক্ট সম্পর্কে। ঠিক আছে, দেখো আমি লিখে দিচ্ছি সাবজেক্ট। এবার প্রশ্ন হচ্ছে যে সাবজেক্ট কি? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, অর্থাৎ যার সম্পর্কে আমরা কথা বলি। যেমন আমি এই মুহূর্তে ক্লাস নিচ্ছি, এখানে কার সম্পর্কে কথা বলছি? আমার সম্পর্কে কথা বলছি। তার মানে এখানে আমি বা আই হচ্ছে সাবজেক্ট। তো যার সম্পর্কে আমরা কথা বলি সেই হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আমরা কিন্তু সাবজেক্ট হিসাবে আমরা ৮ জনকে বিশেষত পাই। আমরা বিশেষত ৮টি সাবজেক্টকে সবসময় দেখতে পাই। ইনারা হলেন আই, ইউ, দে, উই, হি, সি, কোনো নেম কিংবা ইট। চলো এবার এগুলোর বাংলা অর্থটা কি সেটাও জেনে নেই। আই মানে হচ্ছে আমি, হ্যাঁ। ইউ মানে হচ্ছে তুমি। দে মানে হচ্ছে তারা বা তাহারা। উই মানে হচ্ছে আমরা। ঠিক আছে। হি মানে হচ্ছে সে, যখন কোনো ছেলেদের সম্পর্কে কথা বলি তখন আমরা হি বলি। সি মানেও সে, যখন কোনো মেয়েদের সম্পর্কে কথা বলি তখন সি বলি। নেম মানে হচ্ছে নাম, আর ইট মানে হচ্ছে এটা বা ইহা। ঠিক আছে। এবার এখানে নেম এবং ইট বাদে বাকি যতগুলো আছে, অর্থাৎ আই, ইউ, দে, উই, হি, সি, এগুলিকে কিন্তু ইংরেজি গ্রামারের ভাষায় প্রোনাউনও বলা হয়। এক তো ইনারা হলেন সবাই সাবজেক্ট, ঠিক আছে, পাশাপাশি ইংরেজি গ্রামারের ভাষায় ইনাদেরকে কিন্তু প্রোনাউনও বলা হয়। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এবার কথা হচ্ছে, এবার আমরা সাবজেক্ট সম্পর্কে জেনে নিলাম। এবার সাবজেক্টের পাশাপাশি আমাদেরকে আরো একটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে, আর সেটা কি? সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, ভার্ব। ভার্ব কি? ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। ঠিক আছে। দেখো, ভার্ব হচ্ছে ইংরেজি গ্রামারের এমন একটা কনসেপ্ট বা এমন একটা ধারণা, আমরা কিন্তু ভার্ব ছাড়া ইংরেজি কোনো সেন্টেন্সই তৈরি করতে পারবো না। এই কারণেই এই ভার্বকে ইংরেজি গ্রামারের হার্ট বলা হয়। হার্ট, এই যে হার্ট, হার্ট মানে এই যে HART, হার্ট। হার্ট মানে হৃদয়, অর্থাৎ ভার্ব ইজ দ্য হার্ট অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব হচ্ছে ইংরেজি গ্রামারের হৃদয় বা প্রাণ। আমরা ভার্ব ছাড়া কিন্তু ইংরেজিতে কোনো সেন্টেন্সই তৈরি করতে পারবো না। তাহলে আমাদের ভার্ব সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জানা উচিত। আমি প্রথমে এখানে একটা ভার্ব নিচ্ছি, যেমন ধরো গো। আমরা সবাই জানি গো এর বাংলা কি? গো এর বাংলা হচ্ছে যাওয়া, তাই তো। এবার এই যে গো ভার্বটি আছে, এই গো ভার্বটির কিন্তু মোট 5টি রূপ আছে। এই 5টি রূপ কি? দেখো, গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস। ঠিক আছে। এবার আমরা এখানে ভার্বের 5টি রূপ পেলাম। এবার একটু লক্ষ্য করে যে 5 নাম্বার রূপ আছে, এগুলোকে নাম আমি আলাদা করে লিখে দেই। গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, গন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, গোয়িং হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম এবং গোস হচ্ছে ভার্বের ফিফথ ফর্ম। ঠিক আছে, ফিফথ ফর্ম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে গো শব্দটির 5 নম্বর ফর্মে গো শব্দটির সঙ্গে ইএস যোগ হয়েছে, GOES, গোস। এখানে কিন্তু গো শব্দটির সঙ্গে আলাদা করে ইএস যোগ হয়েছে। ইএস কেন যোগ হয়েছে? যে কোনো ভার্বের শেষে যদি আমরা ইএস কিংবা কখনো কোনো ভার্বের সঙ্গে আমরা এস যোগ দেখি, ইএস বা এস যদি যোগ দেখি, তাহলে আমরা বুঝবো যে এই ভার্বটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে আছে। হয়তো অনেকের কাছে একটু কঠিন বলে মনে হচ্ছে, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। যেমন ধরো বুক। বুক মানে কি? বুক মানে হচ্ছে বই। ঠিক আছে। এবার বলো তো বুকস মানে কি? বুকস মানে হচ্ছে বইগুলি। তারপরে ধরো পেন। পেন মানে কি? কলম। পেন্স মানে কি? কলম গুলি। তারপরে ধরো ক্যাট। ক্যাট মানে হচ্ছে বিড়াল। ঠিক আছে। তাহলে ক্যাটস মানে কি হবে? বিড়াল গুলি। ঠিক আছে। কিন্তু এবার গো মানে আমরা সবাই জানি যাওয়া। তাহলে এবার যদি আমরা বলি গোস, এখানে ইএস যোগ হয়েছে,
গোস মানে কি আমরা কখনো বলতে পারি যাওয়াগুলি? না, গোস মানে কখনো যাওয়াগুলি হবে না। দেখো, যখনই আমরা কোনো নাউন, এখানে বুক, পেন, ক্যাট, এগুলি কি, এগুলো হচ্ছে এক একটা নাম, মানে কোনো কিছু নাম মানে তো নাউন। তো যখনই আমরা কোনো নাউনের সঙ্গে এস যোগ দেখব, তখন সেই নাউনটা কিন্তু প্লুরাল নাম্বার বা বহুবচন হয়ে যাবে। কিন্তু যখনই আমরা কোনো ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ দেখব, তখন বুঝবে যে সেই ভাবটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয়ে যায়। এই কথাটা মনে রাখবে, যখনই কোনো ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ হয়, তখন কিন্তু সেই ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয়ে যায়। এবার আমি এখানে একটা উদাহরণ দেখাবো, কারণ আমরা এগুলো এখানে শিখেছি ঠিক আছে, বাট যদি উদাহরণের মাধ্যমে না বুঝো তাহলে আমাদের কাছে এগুলো সহজ হয়ে ওঠে না। তো এখানে ভার্বের 5টি ফর্মের মধ্যে আমি বিশেষত আজকে এই গো শব্দটির দ্বারা আমি বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা শেখাবো। এবার কথা হচ্ছে, এই যে গো শব্দটি আছে, এটার অর্থ আমরা 5 রকম করে পাই। এগুলি হচ্ছে যাই, যাও, যান, যায়, তারপরে যাব, যাবে কিংবা যাবেন। এখানে মোট কয়টা আছে? 7 রকম ভাবে আমরা গো শব্দকে অ্যানালাইজ করে আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারবো। তো সবচেয়ে প্রথমে আমি যে উদাহরণটা দেব সেটা হচ্ছে আমি যাই। ঠিক আছে, আমি যাই এর ইংলিশ কি? আমি মানে আই, গো মানে যাওয়া। তারপর তুমি যাও, প্রথমে যাই তারপর যাও, তুমি যাও কি হবে? ইউ গো। কিংবা যদি আপনি যান বলি, আপনি যান, তাহলে কি হবে? আপনি মানে তো ইউ গো। ঠিক আছে, এবার এখানে আমরা লিখে নেই, তাহলে অনেকের হয়তো প্রশ্ন থাকবে যে আমরা যাই কেন বলিনি। আমরা যাই, এটা হবে উই গো। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যদি আমরা এবার বলি যে সে যায়, সে যায়, তাহলে সে মানে তো হি বা সি যে কোনো একটা লিখতে পারে, আমি হি লিখলাম। এবার যায় এর ইংলিশ কিন্তু গো হবে না। ঠিক আছে, এখানে যায় এর ইংলিশ হবে গোজ। কিংবা যদি বলি সে খেলে, সে খেলে, তাহলে এর ইংলিশ কি হবে? হি প্লেস। এখানে গো হচ্ছে একটা ভার্ব, প্লে হচ্ছেও কিন্তু একটা ভার্ব। এখানে প্লে শব্দের শেষে শুধুমাত্র এস যোগ হয়েছে, গো শব্দের শেষে গো শব্দের শেষে ইএস যোগ হয়েছে। আমি একটু আগে কি বলেছিলাম যে যখনই কোনো ভার্বের শেষে এস কিংবা ইএস যোগ হবে, আমরা বুঝে নেব যে এই ভাবটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে। তাহলে এখানে সে যায় কিংবা সে খেলে, এই দুটি সেন্টেন্সই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যখনই আমরা কোনো ভার্বের শেষে এস বা ইএস যোগ দেখব, আমরা কি বুঝবো? যে এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আমরা কিন্তু এস কিংবা ইএস যখনই কোনো ভার্বের শেষে দেখতে পারবো, আমরা বুঝবো যে এই সেন্টেন্সটি বা এই বাক্যটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, এবার যদি আমি এই যে যাব, যাবে কিংবা যাবেন দিয়ে সেন্টেন্স তৈরি করি, তাহলে কি হয় দেখো। যেমন একটু আগে আমি কি বলেছিলাম? আমি যাই এর ইংলিশ কি? আই গো। এবার আমি যাইটাকে যদি আমি যাব তৈরি করি, তাহলে এখানে কি সেন্টেন্সটা আই গো হবে? না, এখানে আই এর পরে যদি আমি শ্যাল বলি, আই শ্যাল গো, আই শ্যাল গো মানে আমি যাব। কিংবা যদি বলি সে যাবে, তাহলে কি হবে? হি উইল গো। কিংবা যদি বলি তিনি যাবেন, তিনি যাবেন, কি হবে? শি উইল গো। এবার যে জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে সে যাবে কিংবা আমি যাব, আমি এখনো যাইনি বাট ইন ফিউচার আমি পরে যাব। তো এই যে আমি পরে যাব, এই পরে শব্দটাকে কে উল্লেখ করে দিচ্ছে, কে বলে দিচ্ছে যে
আমি এখনো যাইনি, আমি যাব। এখানে কিন্তু এই সময়ের উল্লেখটা আমাদেরকে শ্যাল কিংবা উইল বলে দিচ্ছে। শ্যাল উইল এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা হেল্পিং ভার্ব। আমি লিখে দিচ্ছি, এগুলি শ্যাল উইল, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। দেখো হেল্পিং ভার্বের এতটাই ক্ষমতা যে আমাদের সাবজেক্ট বা আমাদের কর্তা কোন সময়ে কোন কাজটা করে সেই সময়টাকে কিন্তু এই হেল্পিং ভার্বই আমাদেরকে বলে দিতে পারে। তাহলে বুঝতেই পারছো যে ভার্বের কতটা ক্ষমতা ইংরেজি গ্রামারে। এই জন্য যে কোনো ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে খুব ভালো নলেজ থাকা চাই। তো আজকের এই ক্লাস থেকে যদি আপনারা নতুন কোনো কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই 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 একটা লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।